৪৬ বছরে বৈধ পথে দেশে আমদানি হয়নি কোনো স্বর্ণ, ব্যাগেজ রুলের স্বর্ণ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা, দাবি ব্যবসায়ীদের। চোরাচালানেই চলছে ব্যবসা, বলছে শুল্ক গোয়েন্দারা। বাজেটে সহজ শর্তে ঋণ সুবিধা সহ বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যবসায়ীদের। প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সপ্তাহখানেকের মধ্যেই পাকতে শুরু করবে রাজশাহীর আম। বাগানে বাগানে চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। জাত ভেদে আম নামানোর ভিন্ন ভিন্ন সময় নির্ধারণে খুশি চাষি। এবং ময়মনসিংহের আবাসিক এলাকা ও ফসলি জমিতে অসংখ্য ইটভাটা, মারাত্মক পরিবেশ বিপর্যয়, দায়সারা উত্তর পরিবেশ অধিদপ্তরের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি মামুন আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবর পাশাপাশি আজ আমরা আলোচনা করব আসছে বাজেটের বিভিন্ন দিক নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। তৌফিকুল ইসলাম খান, আপনাকে এ সময়ের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা বাজেট নিয়ে এবং এডিপি তারপরে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করব, তবে তার আগে কিছু খবর দেখে আসি। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উন্নয়নে আসন্ন বাজেটে মান অনুযায়ী ভ্যাট আরোপ, রেয়াতি ও সহজ শর্তে ঋণ সুবিধা এবং বিশেষ শিল্প অঞ্চল গড়ে তোলার দাবি জানিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। আর এবার বাজেটে দেশের অভ্যন্তরে চাহিদা মেটানো শিল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দেখুন আমার করা একটি রিপোর্ট। বৃহৎ শিল্প উন্নয়নের প্রথম স্তর লাইট ইঞ্জিনিয়ারিং খাত। ৮০ দশকের পর সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠলেও অন্যান্য শিল্পের তুলনায় এখনও পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় এ খাত। বিংশ শতাব্দীর শুরু থেকেই এ খাত থেকে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ক্রমান্বয়ে রপ্তানি আয় বাড়লেও বাড়েনি এ খাতে ব্যবসা বান্ধব সুযোগ সুবিধা। ব্যাংক চেষ্টা করলে হয়তো পাবো, কিন্তু ওদের তো উচ্চ হারে সুদ দিতে হবে। ওই সুদ দিয়ে আমাদের ব্যবসা করে পোষাবে না। ইন্ডাস্ট্রির যে জায়গা আপনার দেওয়ার কথা ছিল, ওইটা তো আমরা এখনো বাস্তবায়নই হয়নি। কাঁচামালগুলি আমরা যেন অ্যাভেলেবল পাই, সরকার তো ট্যাক্স ব্যাট দিয়ে ওগুলি অনেক রিট করে। আসন্ন বাজেটে এ শিল্প উন্নয়নে রেয়াতি সুবিধা, ফিনিশিং পণ্যের উপর করারোপ মওকুফ এবং কাঁচামাল আমদানিতে ভ্যাট কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি। মূসক 11 চালান না থাকে তাহলে আপনি রেয়াত নিতে পারবেন না। আর রেয়াত নিতে পারবেন না মানে আমাকে দিতে হবে 15%। আপনি 15% ভ্যাট দিবেন, 100 টাকার পণ্যের উপরে 15 টাকা ভ্যাট দিয়ে দিবেন। আর পারবেন না, আপনি বন্ধ করে বাসায় চলে যান। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ অফিসিয়াল। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বৃহৎ শিল্পের সাথে সংযুক্ত করা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। দেশের ভিতরে স্থানীয় যে শিল্প আছে সেটার উন্নতির দিকে এবারের বাজেটে বিশেষভাবে নজর দিতে হবে। লাইট ইঞ্জিনিয়ারিং এর মতো শিল্পগুলোর জন্য গুরুত্বপূর্ণ হবে যে কিভাবে এটার ছোট এবং মাঝারি শিল্পগুলো বৃহৎ শিল্পের সাথে ভ্যালু চেইনের মধ্যে সংযুক্ত হতে পারে। একই সাথে এ খাতে দক্ষ জনবল গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমার করা একটি রিপোর্ট দেখছিলাম। এবার 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের আজকের অতিথির সাথে আলোচনা করব। চলে যাচ্ছে অতিথির কাছে। তৌফিকুল ইসলাম ভাই, আমরা মূলত জানি যে এবার বাজেটে 17-18 অর্থ বছরের বাজেট 4,10,000 থেকে 15,000 এর মধ্যে তারা বাজেট নির্ধারণ করবে, সম্ভাব্য একটি দিয়েছেন এনএসসিতে। তো আমাদের যে অর্থনৈতিকভাবে আমরা মধ্যম আয়ের দেশে উপনীত হচ্ছি এবং মধ্যম আয়ের দেশ এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের এই বাজেটটি আপনি কি মনে করেন এর আকার নিয়ে? আকার যদি বলেন, এটা তো ব্যয়ের আকার অনুযায়ী আমরা এখনো আমি বলবো না যে এই বাজেটটা অনেক বড়। আপনি যদি উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকান, যে বিশেষত যদি আপনি যেটা বলছেন যে আমরা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আপনি মধ্যম আয়ের দেশের যদি গড় অবস্থান দেখেন, তাহলে প্রত্যেকটি দেশই কিন্তু প্রায় 17-18% তাদের জিডিপির যা আছে সেটা সরকারি ব্যয় করে। আমাদের এখানে আমরা এটা করতে পারি না। আমাদের এখানে আমরা টার্গেট করছি 17-18, আর সেই হিসাবে বাজেটটা অনেক বড় না।
কিন্তু সত্যিকার অর্থে শেষ পর্যন্ত দেখা যায় যে আমরা হয়তো জিডিপির 13.5% 14%-এর ভিতরেই আমাদের ব্যয় আটকে আছে। ফলে সত্যিকার অর্থে আমাদের যে উন্নয়ন অভিলাষ আছে, যে আমাদের চাহিদা আছে অর্থনীতিতে সরকারের পক্ষ থেকে, যে ধরনের অবকাঠামো সুবিধা থেকে শুরু করে আমি যদি বলি এখন সামাজিক নিরাপত্তার কথা, তাহলে এই বাজেটের আকার অনেক বড় না। তবে বড় আমাদের জন্য চ্যালেঞ্জটা প্রতিবারই হয়ে আসে যে আমরা এই যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয় এটার একটা বড় অংশ আমরা খরচ করতে পারি না। আমরা যেটি দেখি যে এডিপিতে আমরা দেখেছি যে সংশোধিত বাজেটে আপনার 2013-14 অর্থ বছরে 63,000 যেখানে ছিল, সেখানে বাড়তে বাড়তে 16-17 অর্থ বছরে 1,04,000 সংশোধিত, এবং এবার বাজেটে আপনার প্রায় সেরকম 1,64,000 টাকা বাস্তব মানে আপনার ধরা হয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হ্যাঁ। সহ। তো সেখানে আপনার এই সামনে নির্বাচন আসছে, নির্বাচন কেন্দ্রিক বাজেটের একটি বড় বিষয় সেখানে থাকে, বিভিন্ন আপনার কলকারখানা এবং বিভিন্ন আপনার কি বলে গ্রামে গঞ্জে আপনার কালভার্ট, তারপরে বিভিন্ন জায়গায় উন্নয়ন কাজ চলে। তো সেই জায়গায় আপনার যে দেখা যায় যে আপনার রাস্তা আছে কিন্তু ইয়া নেই, আপনার কলভার্ট নেই, কিন্তু কলভার্ট আছে রাস্তা নেই। তো কালভার্টের ক্ষেত্রে তারপর বিভিন্ন জায়গায় আপনার দেখা যায় যে আপনার এই সব বিষয়গুলো নিয়ে আসলে সরকার কিন্তু নির্বাচনের আগে একটু চেষ্টা করে যে একটু দেখানোর জন্য। তো আপনি সেই বিষয়টা কেমন দেখছেন? যদি আমি বলি যে প্রত্যেকটা বাজেটই আমার কাছে মনে হয় যে এটা তো রাজনৈতিক অভিলাষের সাথে মিলিয়েই অর্থনৈতিক যে আমাদের মানে রিয়ালিটি আছে সেটার ভিতরে থেকেই আসলে বাজেট তৈরি হওয়া উচিত। কারণ একটি গণতান্ত্রিক সরকার যখন একটা নির্বাচন করে ক্ষমতা গ্রহণ করেন তখন তার যে নির্বাচনী প্রতিশ্রুতি থাকে সেটাকে কিন্তু আপনার অর্থনীতির যে পরিচালনার প্রক্রিয়া কি হবে সেটা একটা ম্যান্ডেট নিয়ে তিনি আসেন। ফলে সেই বিচারে যদি আমি বলি তাহলে আমি বলবো যে এটা প্রত্যেকটা বাজেটই আসলে সেই অর্থে নির্বাচনের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট বাজেট। আপনি যেটা বলছিলেন সেটা হলো যে এলাকা ভিত্তিক ভোটের কারণে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা আছে জাতীয় পর্যায়ে সেটার সাথে অনেক সময় সমন্বয়হীনতা দেখা যায়। যে আমরা বলি এটা সিকোয়েন্সিং করা, একটা ডেভেলপমেন্ট কাজ যখন হবে সেটা সিকোয়েন্সিং করা, অর্থাৎ আপনি ব্রিজটা করলেন কিন্তু সেখানে রাস্তাটার সাথে আপনি অ্যাড করলেন না, অথবা আপনি বিদ্যুতের জন্য লাইন দিলেন কিন্তু সেখানে বিদ্যুতের ট্রান্সফরমেশন করার জন্য যে যুক্ত করতে হবে ন্যাশনাল গ্রিডে ওইটা নাই। তো এই ধরনের সমস্যাগুলো থাকে। এই ধরনের সমস্যাগুলো থাকার একটা কারণ হতে পারে যে খুবই নেইভভাবে বললে যে অন্যান্য প্রকল্প হয়তো সময় মতো বাস্তবায়ন হচ্ছে না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার পরিকল্পনার অভাব আছে। আমি সেই দিকটা খতিয়ে দেখার জন্য আসলে কিন্তু সরকারের যেই আমি বলবো যে ব্যুরোক্রেটিক অংশটা আছে তাদের সাথে একটা পলিটিক্যাল যে অংশ আছে তার একটা কানেকশন হবে। কারণ আলটিমেটলি যদি আমি রাজনৈতিক বিচারেও বলেন যে আপনি যদি একটা কালভার্ট করেন, যেটা আমরা অনেক সময় দেখেছি যে একটা কালভার্ট করেছেন কিন্তু রাস্তা নাই, আর সেটা ব্রিজ করেছেন সেটাতে যুক্ত করার রাস্তা নাই, তাহলে তো আসলে সেটা কোনো উপকারে আসে না, এবং সেটা দিয়ে আপনি ভোট জিততে পারেন কিনা এটা নিয়েও আমার সন্দেহ আছে। যে আপনি যদি একটা শূন্যে ঝুলন্ত ব্রিজ থাকে, ভোটের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়ার কথা না। তো সেই বিষয়গুলোকে করার জন্য আমরা যেটা বলি যে সমন্বিতভাবেই আসলে একটা পরিকল্পনা দরকার, এবং এখন এই লোকাল যে ইগুলো আছে, প্রজেক্টগুলো আছে সেটাকে সমন্বিত করার জন্য এলজিইডি এবং স্থানীয় এমপি মিলে এটা তো করা খুব কঠিন হওয়ার কথা না। তাছাড়া এবার দেখছি যে এবার বাজেটে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি বরাদ্দের কথা বলেছেন অর্থমন্ত্রী। তো সে বিষয়ে আপনি কি বলবেন? এটা তো অনেক দিন থেকেই এই অবকাঠামোর জায়গাগুলো আমাদের অনেক বেশি গুরুত্ব দিয়ে আসছে, যুক্তিগতভাবেই দেওয়া হচ্ছে। বিদ্যুতের ক্ষেত্রে আমার মনে হয় যে এবারের বাজেট একটা বড় নির্ভর করবে হলো যে আমরা রূপপুর যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছে এটার জন্য কি পরিমাণ বরাদ্দ যাচ্ছে। অনেকগুলো বড় বড় প্রকল্প হচ্ছে সেখানে, মাতারবাড়িতে বিদ্যুৎ খাতে বলছিলাম, সেইগুলোতে হয়তো বরাদ্দ কিছু দেওয়া হবে। এখন বড় বিষয় হলো যে এইটাকে আমরা কতখানি ব্যবহার করতে পারবো, সেই বিষয়টা হলো গুরুত্বপূর্ণ হয়ে যাবে। আর অন্যান্য যেটা বলছেন অবকাঠামো খাতে এবার পদ্মা রেল সেতুর জন্য বরাদ্দ দেওয়া হবে, ফলে সেই জায়গাটা একটা বড় বরাদ্দ বেড়েছে। ফলে সার্বিকভাবে এডিপির আকার যে কারণে গত বছরের চাইতে এবারে বড় আসছে এই মেগা প্রকল্পগুলোকে ব্যবহার করে। আরেকটি জায়গা হলো যেটা আছে এডিপির ভিতরে, সেটা হলো যে থোক বরাদ্দ এবার অনেক বাড়ানো হয়েছে। সেটার একটা চিন্তার বিষয় হতে পারে, সম্ভাবনার জায়গাও থাকতে পারে। কারণ থোক বরাদ্দ যখন আপনার থাকে তখন আমরা দুভাবে এটাকে দেখি।
একটা হলো যে আপনি সামনের দিনে যে প্রকল্পগুলো নেবেন আপনার মাথায় আছে যে আসবে, এখন অনুমোদন হয়নি, সেটার জন্য আপনি একটা বরাদ্দ রেখে দেন। আর একটা হলো যে এটাকে আপনি ছোট ছোট প্রকল্পের ভিতরে ব্যবহার করে, যেটা আমরা সাধারণভাবে বলি রাজনৈতিক প্রকল্প, সেই ধরনের প্রকল্প নিয়ে এটাকে পরে ঢুকিয়ে দেওয়ার সেক্ষেত্রে আমাদের আসলে এই উন্নয়নশীল দেশে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন নিয়ে আসলে কতটুকু কাজ করার আছে বলে আপনার মনে হয়? মানব না সম্পদ না, নিঃসন্দেহে আমরা তো অনেকদিন ধরে বলছি, আপনার মনে আছে যে এই চলমান অর্থ বছরের বাজেটের সময় বা তার আগে থেকে আমরা বলছিলাম যে আমাদের অবকাঠামোতে আমরা যত গুরুত্ব দিচ্ছি সেটা দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে সেই অর্থ ব্যয় হচ্ছে না, কিন্তু আমাদের যে সামাজিক খাতগুলো আছে সেই সামাজিক খাতগুলোতে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি না। ফলে আমাদের আমরা দেখেছি যে শিক্ষায় আমাদের যে বাজেট বরাদ্দ সেটা সারা পৃথিবীতে সবচেয়ে কমের উপরে, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আমরা আছি। আমরা স্বাস্থ্য খাতে আমরা সবচেয়ে কম বরাদ্দ করি, অথচ আমাদের যেটা আমরা বলি যে নিজেদের খরচ যেটা রোগীদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার হেলথে, এটা বিশ্বের প্রথম 5-7টা দেশের মধ্যে বাংলাদেশ একটা। তো এই পরিস্থিতিকে বদলাতে হলে এবং সামনের দিনে যেহেতু বিশেষত আমরা যেহেতু টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা নিয়েছি, সেখানে গুণগত শিক্ষার কথা যেভাবে এসেছে, সেখানে সুস্বাস্থ্য এবং কল্যাণের কথা যেভাবে এসেছে, সেটাতে হলে বরাদ্দ বাড়াতে হবে। এবারে স্বাস্থ্য খাতে একটি নতুন আমাদের যে আমরা বলি একটা আমব্রেলা প্রজেক্ট থাকে, সেই প্রকল্পটা নতুন ভাবে নেওয়া হয়েছে, ফলে সেখানে বরাদ্দ বেড়েছে। সামনের অর্থ বছরে একটা বড় সম্ভাবনা থাকবে যে শিক্ষা খাতে যে দুটো বড় প্রকল্প আছে, যেটা আমাদের একটা প্রাথমিক শিক্ষার জন্য, একটা মাধ্যমিক শিক্ষার জন্য, এই দুটো বড় প্রকল্পর নতুন ফেজ শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেই জায়গাটা যদি আমরা তখন আমাদের পরিকল্পনাটা ঠিক মতো করতে পারি, তখন আমাদের সত্যিকার অর্থে বরাদ্দ বাড়ানো যাবে। জনাব তৌফিকুল ইসলাম, আমরা বাজেট নিয়ে আরো কথা বলবো, তবে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর এসে আপনার সাথে নিশ্চয়ই। আরো কথা বলবো। দর্শক, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম আজকে আমাদের অতিথির সাথে। আমাদের আজকে অতিথি আছেন জনাব তৌফিকুল ইসলাম খান। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে একটি রিপোর্ট দেখে আসি। স্বাধীনতা পরবর্তী ৪৬ বছরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে কোনো স্বর্ণ আমদানি হয়নি। এমনকি শুল্ক পরিশোধ করে ব্যাগেজ রুলে আনা স্বর্ণের পরিমাণও একেবারেই নগণ্য। অথচ দেশের ছোট বড় ৪০,০০০-এর বেশি স্বর্ণ ব্যবসায়ী বছরে হাজার কোটি টাকার স্বর্ণ বেচাকেনা করছে। নীতিমালা না থাকায় স্বর্ণের আমদানি করা যাচ্ছে না বলছেন ব্যবসায়ীরা। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের দাবি, চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণ দিয়েই দেশের বাজারে চাহিদা মেটানো হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দক্ষিণ এশিয়ায় ভারতের পর স্বর্ণ ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়। স্বর্ণ আমদানির ক্ষেত্রে বাংলাদেশে সুস্পষ্ট বিধিমালাও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষ যে কোনো ব্যাংকের মাধ্যমে ঋণপত্র খুলে স্বর্ণ আমদানি করা যায়, কিন্তু ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশে বৈধ উপায়ে কোনো স্বর্ণ আমদানি হয় না। চট্টগ্রাম কাস্টম হাউসের নথিপত্র পর্যালোচনা করে স্বাধীনতার পর বাংলাদেশে স্বর্ণ আমদানির কোনো নজির পাওয়া যায়নি। এক ভরি স্বর্ণের জন্য ৩,০০০ টাকা করে ট্যাক্স দিয়ে আপনি স্বর্ণ আনতে পারেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে। তো কাস্টম হাউস চট্টগ্রামের যে তথ্য আমার কাছে আছে, তাতে করে এই কাস্টম হাউসের মাধ্যমে অতীতে বা এখন কোনো স্বর্ণ আমদানি হয়নি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য মতে সারা দেশে ছোট বড় জুয়েলারি দোকান রয়েছে ৪০,০০০-এর বেশি। এর মধ্যে চট্টগ্রামে জুয়েলার্স সমিতির ২৫০০ সদস্য থাকলেও দোকান রয়েছে প্রায় ৪,০০০। সারা দেশের মতো চট্টগ্রামের ব্যবসায়ীরা কোনো স্বর্ণ আমদানি করে না। স্থানীয়ভাবে পাওয়া পুরাতন স্বর্ণের পাশাপাশি ব্যাগেজ তুলে আনা স্বর্ণ দিয়ে চাহিদা মেটানো হচ্ছে বলে দাবি তাদের। প্রতি ভরিতে যদি আমরা ৩,০০০ টাকা করে ট্যাক্স দিই আর প্রতি ভরিতে যদি আমরা 15% করে ভ্যাট দিই, তাহলে আমরা স্বর্ণ বিক্রি করবে কি, ক্রেতারা কোথায় যাবে, স্বর্ণের দাম কি করে যাবে? আমরা বেশ কয়েকবার সরকারের সাথে বসছি যে একটা ইম্পোর্ট করার জন্য, সরকারিভাবে ইম্পোর্ট করা, হয়তো মালগুলো এনে আমাদের দেওয়ার জন্য, নাহলে আমাদেরকে পারমিশন দেখ, আমরা আনবো। সম্প্রতি ঢাকার বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনার সাথে আপন জুয়েলার্স জড়িয়ে পড়ায় স্বর্ণ আমদানির বিষয়টি সামনে চলে আসে। আপন জুয়েলার্সের কয়েকটি শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তথ্য মতে শুল্ক পরিশোধ করে ব্যাগেজ তুলে এত বিপুল স্বর্ণ আনা কোনোভাবেই সম্ভব নয়। আমদানির ক্ষেত্রে এই ধরনের কোনো বিধিমালা বা বিধান নেই, তবে একটা শর্ত আছে যে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতি সাপেক্ষে আমদানি করতে পারবে। স্বর্ণ কন্টেইনারে আমদানি হয় না, এটা নরমালি আমদানি হলে হবে হচ্ছে এয়ারপোর্টের মাধ্যমে। বিভিন্ন সময় স্বর্ণের চালান সহ আটককৃতরা জানিয়েছে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, কাতার, কুয়েত এবং আরব আমিরাত থেকে আকাশপথে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের বার বাংলাদেশে প্রবেশ করে। ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর হলো এদের প্রধান রুট। বিমানবন্দর অতিক্রমের পর কয়েক হাত ঘুরে সেগুলো চলে যায় মূল স্বর্ণ ব্যবসায়ীদের কাছে। কমল দে, সময় সংবাদ,
চট্টগ্রাম। দর্শক, বিরতির আগে কথা বলছিলাম সিপিডির গবেষক তৌফিকুল ইসলামের সাথে 2017-18 অর্থ বছরের বিভিন্ন বাজেটের বিভিন্ন দিক নিয়ে। তবে আমরা চলে যাচ্ছি এবার আবারও সেই আলোচনায়। তৌফিকুল ইসলাম খান, আমরা কথা বলছিলাম বাজেট নিয়ে, বাজেটে বিভিন্ন বিষয় নিয়ে, এডিপি নিয়ে কথা বললাম। এডিপি নিয়ে আমরা সবসময় কথা বলি, কিন্তু আসলে আমাদের মূল জায়গায় আসলে কি করা প্রয়োজন সেই জায়গা স্বল্প করে যদি বলতেন। মূল জায়গায় যেটা করা প্রয়োজন, এটার অনেকগুলোই কিন্তু সরকারের যে পরিকল্পনা ছিল, যে এই সংস্কারটা দরকার। কারণ আপনি দেখেন, আমরা যেই এডিপি বাস্তবায়ন করছিলাম 5 বছর আগে, এখন তো এডিপির আকার বেড়েছে, অনেক প্রকল্পের সংখ্যাও বেড়েছে। যে ধরনের প্রকল্প আগে নিতাম তার থেকে এখন বড় বড় প্রকল্প নিজেদের অর্থায়নেও আমরা করছি। সেটার বিবেচনায় আমাদের যেই সংস্কারগুলো দরকার ছিল, তার অনেকগুলো সরকারও তাদের পরিকল্পনায় রেখেছিলেন। তার মধ্যে একটা বড় কারণ আমাদের এডিপি বাস্তবায়ন না হওয়ার হলো যে প্রথম দিকে যে প্রকল্পগুলো আছে সেইটার খুব একটা বেগবান হয় না, ওখানে খরচ হয় না। এটা খরচ করবার বা বাস্তবায়ন করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে গিয়ে প্রথম পর্যায়ে আমরা থমকে যাই। সেটা ক্রয় সংক্রান্ত অধ্যাদেশ থেকে শুরু করে জমি অধিগ্রহণের জায়গায়। তো একটা প্রজেক্ট প্রিপারেটরি ফান্ড করবার কথা ছিল। একই সাথে যে পিডি গুলো আছেন তাদেরকে নিয়োগ দেওয়ার, মেধার ভিত্তিতে দেওয়া, তাদেরকে একজন পিডিকে একটা প্রকল্পের বেশি দায়িত্ব না দেওয়া, এই ধরনের কিছু নীতিমালার কথা ছিল। এবং একই সাথে যদি আমাদের বড় একটা দুর্বলতা হলো যে আমরা বৈদেশিক সাহায্য পুষ্ট যে প্রকল্পগুলো আছে সেগুলোর বাস্তবায়ন আমাদের ধীর গতি আসে। আমাদের দাতাদের সাথে যোগাযোগ এবং তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলোকে মিট করে প্রজেক্ট পরিচালনা করাটা খুবই দুরূহ হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তো এই জায়গাগুলোতে কাজ করবার জন্য সরকারের কিন্তু কতগুলো পরিকল্পনা ছিল। সমস্যা হলো যে এগুলোর বাস্তবায়ন হয়নি। ফলে আমরা সমস্যা কি তার অনেক কিছু আমরা জানি, কিন্তু সমস্যা হলো যে সমাধান করতে গেলে যে পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো সময় মতো আসছে না। এগুলো আসলে মূলত পরিকল্পনা করে এবং জবাবদিহিতার জায়গা যদি নিশ্চিত করা যায়, আমার মনে হয় প্রশাসনিক একটা যে দক্ষতা, এই প্রশাসনিক দক্ষতাটা প্রতিটি স্তরেই প্রয়োজন হবে। কিছু কিছু জায়গায় নতুন উদ্যোগের প্রয়োজন হবে, নতুন আইনের কিছু সংস্কার দরকার হবে। আরেকটা বিষয় বলতে যাচ্ছিলাম যে বাজেটের প্রায় 27% আসে হচ্ছে নারীদের বিষয়ে। তো নারীদের এবারও বড় একটি বাজেট রাখা হবে, তো সে বিষয়ে আপনি কি বলতে চান? নারীদের কতখানি বাজেট বরাদ্দ দেওয়া হয় তা না, বাজেট যেটা দেওয়া হয় তার থেকে নারীর অংশ কতটুকু আছে এটা একটা এস্টিমেশন করা হয়, প্রাক্কলন করা হয়। ফলে সেটার প্রাক্কলনের মেথড নিয়েও কিছুটা হয়তো ডিবেট আছে। তবে বিষয় হলো যে আপনি স্পেসিফিক্যালি নারীর জন্য কি কি দিচ্ছেন, এই বিষয়গুলোতে বরং গুরুত্ব দেওয়াটা অনেক জরুরি। এবং বিশেষত নারীর যে চাহিদার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আমরা ঠিকমতো বরাদ্দ দিচ্ছি কিনা, সেগুলোকে অ্যাড্রেস করছি কিনা। জেনারেলি যদি বলেন, বাংলাদেশের ধারাবাহিকভাবে ঐতিহাসিকভাবে আমরা নারীর বিভিন্ন জায়গায় আমরা উন্নতি করেছি। সমস্যাটা হলো যে এখন যে বিশেষ বিশেষ দিকগুলো আছে সেই জায়গাটায় বরাদ্দটা আমরা ঠিকমতো দিচ্ছি না। বিশেষ দিকগুলো যদি একটা বলেন। এখন বড় একটা সমস্যা আছে হলো যে নারীর নিরাপত্তার বিষয়গুলো আসছে। আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে অনেক জায়গায় সমস্যা দেখছি। এখন সেটা শুধুমাত্র বাজেট বরাদ্দ দিয়ে এটা বের হয়ে আসা যাবে না। একই সাথে তাদের যে নিরাপত্তার ব্যাপার আছে, শুধুমাত্র আমি বলবো না যে ধরনের ধর্ষণের ঘটনা আসছে বা উত্তক্ত করবার ঘটনা আসে, সামাজিকভাবেও একটা নিরাপত্তার ব্যাপার আছে, আমরা বলি সোশ্যাল সিকিউরিটি। ফলে একটা দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন লাগবে, এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন খুব জরুরি হয়ে আসছে। আমরা যেই ধরনের অনেক ক্ষেত্রে দেখছি আমরা যে নারী শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, কিন্তু তারা যখন কাজ করতে যাচ্ছেন তখন সেই কর্মজীবনে গিয়ে তারা পরিপূর্ণভাবে কাজ করতে পারছেন না। অনেক ক্ষেত্রে তারা ক্যারিয়ার শুরু করছেন কিন্তু মাঝপথে গিয়ে এটা থমকে যাচ্ছে। এটা একদিকে যেমন আমাদের উচ্চ পর্যায়ের অফিসের ভিতরে আমরা দেখছি, একই সাথে আপনি দেখবেন যে নিম্ন পর্যায়ে গার্মেন্টস এর ভিতরে আপনি দেখবেন আমাদের 30 বছর 35 বছরের গার্মেন্টস এর যে ইতিহাস আছে, আপনি কয়জন নারীকে পাবেন যারা 20 বছর ধরে গার্মেন্টসে কাজ করে তাদের ক্যারিয়ার তৈরি করছেন। অনেক পুরুষ কিন্তু সেই সুপারভাইজার বা তার থেকে উপরের পোস্টে চলে গেছেন একজন সাধারণ কর্মী হিসেবে জয়েন করে। নারীদের ক্ষেত্রে এটা আপনি দেখবেন না। ফলে ক্যারিয়ার ব্রেক এটা একটা বড় সমস্যা। এটা আসলে টেকসই উন্নয়নের জন্য খুব বড় একটি টেকসই উন্নয়নের জন্য সমস্যা। আমাদের দেশের যে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, যেটাকে
কে কাজে লাগিয়ে আমরা এখন প্রবৃদ্ধি বেগবান করব। যদি আমরা আমাদের জনগণের 50%কে কাজে না লাগাতে পারি, এটা সম্ভব না। আরেকটা বিষয়, আমি গতকালকে শিক্ষামন্ত্রী একটা বক্তব্য শুনছিলাম যে সেখানে শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে আওতা আনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে হার বাড়ানো এবং ঝরে পড়ার বিষয়টি তিনি বলেছেন যে আসলে আমাদের এই মানে লক্ষ্য ধরে পরিকল্পনা, বড় ধরনের একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু লক্ষ্য ধরে ধরে ছোট ছোট পরিকল্পনা নেওয়ার অভাব আছে, তিনি বলেছেন শিক্ষামন্ত্রী। নিঃসন্দেহে, যেমন মানে এবং একটা বড় সমস্যা হলো যে সমন্বিত উদ্যোগটা আছে কিনা। যেমন আমরা শিক্ষার ক্ষেত্রে আমরা হয়তো এখন বেতন আমরা মওকুফ করে দিচ্ছি নারীদের জন্য ডিগ্রি পর্যন্ত, আমরা হয়তো বিশেষ সুবিধা দিচ্ছি, কিন্তু আপনি দেখেন যে আমাদের দেশের তারপরেও যে নারী আছেন তাদের একটা বড় অংশ, 60% কিন্তু 18 বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি যদি থাকে তাহলে তো তাদের যে পড়াশোনায় যে ব্রেকটা, সেটা আমি এখানে যতই বরাদ্দ দেই না কেন, তাহলে কিন্তু মানে বিয়ের পরে কিন্তু তারা এটা কন্টিনিউ করতে পারছে না, ফলে ঝরে পড়ার হারটা অনেক বেশি আসছে। এখনো বিভিন্ন অঞ্চল ভেদেও আপনাকে পরিকল্পনা নিতে হবে। বাংলাদেশের সব অঞ্চলে একই রকম পরিস্থিতি আছে তা না, কোনো কোনো অঞ্চল আছে যেখানে আপনি দেখবেন যে 70% পর্যন্ত আপনার নারীদের 8-এ গিয়ে 9-এ গিয়ে বিয়ে হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির পরিবর্তন যদি করতে হয়, শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে এটা সম্ভব না। অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা 2017-18 অর্থ বছরের বাজেট নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি জনাব তৌফিকুল ইসলামের সাথে। চলে যাচ্ছে অন্যান্য খবরে। রাজধানীর পাইকারি বাজারে আবারও বেড়েছে সব ধরনের চালের দাম, সরবরাহেও সৃষ্টি হয়েছে সংকট। পাইকাররা বলছেন মিল পর্যায়ে সরকারি নজরদারির অভাব না থাকার সুযোগ নিচ্ছেন মিল মালিকরা। এদিকে কিছুটা বেড়েছে চিনির দাম, তবে স্থিতিশীল রয়েছে ভোজ্য তেলের বাজার। এছাড়া বেড়েছে দেশি পেঁয়াজ আর আমদানি করা হয়েছে চীনা রসুনের, তবে তার দাম বেড়েছে। আগেই বেড়ে যাওয়ায় দাম বিক্রি হচ্ছে ছোলা আর মসুর ডাল। দীর্ঘদিন ধরেই কখনো স্থিতিশীল আবার কখনো ঊর্ধ্বমুখী সারা দেশের চালের বাজার। পাইকারদের কাছেও কখনো মেলেনি দাম কমার খবর। সে চিত্রে কোনো পরিবর্তন নেই চলতি সপ্তাহেও, বরং প্রতি কেজি চালের দাম আবারও বেড়েছে 4 থেকে 5 টাকা করে। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি নাজির শাইল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 65 টাকা দরে, মিনিকেট 60, মোটা পারিজাত 46 আর গুটি স্বর্ণার বাজার দর 50 টাকা। দাম তো কমছেই না, উল্টো চলতি সপ্তাহে অধিকাংশ পাইকার ভুগছেন চালের সরবরাহ সংকটেও। প্রতিটা কেজিতে চালের দাম 8 থেকে 10 টাকা বাড়তি, মানে কি সাধারণ লোকের মানে ইনকামের বাইরে চলে এসেছে। ট্যাক্সটা যদি একটু তুলে দিত, চালের বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। গত সপ্তাহে আপনাদেরকে বলছিলাম যে দাম নতুন আসলে কমবে, কিন্তু এবার দেখতেছি যে না, দাম তো কমার কোনো লক্ষণই দেখতেছি না। একটাই অজুহাত তারা দেখাচ্ছে যে ধানের খুব সংকট। যদিও পর্যাপ্ত সরবরাহ রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, আলুর, বেচাকেনার অবস্থাও ভালো, তবে কিছুটা বেড়েছে দেশি পেঁয়াজ আর চীনা রসুনের দাম। স্থিতিশীল রয়েছে আদা আর আলুর বাজার। চায়না রসুন যেটা, ওটা আমদানি খুবই কম ছিল, 20 তারিখের ভিতরে আমদানি আইসা পড়বো, আপনাদের মাল অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ। তো দাম কমবো কিনা জানি না। আজকে বাজার 25 টাকা আছে, হয়তো 35-40 টাকা হইতে পারে। এরকম ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে, যদি আসে আমার মনে হয় 30 থেকে 35 টাকা হইব কি হইব না, এটা আমার সন্দেহ। চিনির দাম নতুন করে না বাড়লেও বিক্রি হচ্ছে আগেই বেড়ে যাওয়া দামে। কমেনি চিনি, ছোলা আর মসুর ডালের দামও, যদিও খোলা সয়াবিন আর কয়েকটি ব্র্যান্ডের বোতলজাত সয়াবিনের দাম কমেছে লিটারে 4 টাকা পর্যন্ত। চিনি 65 টাকা কেজি প্রতি কেজি, তারপরে মসুর ডাল হলো 70 টাকা থেকে শুরু করে 100 টাকা, আর হলো আপনার ছোলা 80 থেকে 85 টাকা। রোজা আর বাড়বে না, যেটা বাড়ার আগেই অল্প বাইরে গেছে, এটাই আর বাড়ার সম্ভাবনা নাই। বড় কোনো পরিবর্তন নেই মশলার বাজারেও, স্থিতিশীল রয়েছে সব ধরনের গুঁড়ো দুধের দাম। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর আমবাগানগুলোর আকাশে বাতাসে মৌ মৌ করছে টক মিষ্টি গন্ধ। সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি পাকতে শুরু করবে সুস্বাদু হরেক জাতের আম। স্থানীয় প্রশাসন জাতভেদে আম নামানোর ভিন্ন ভিন্ন সময় নির্ধারণ করায় খুশি চাষিরা। বাগানে বাগানে চলছে আমের শেষ মুহূর্তের পরিচর্যা, আর প্রাকৃতিকভাবে আম পাকার সময় মেনেই খাওয়ার পরামর্শ ফল গবেষকদের। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। চাষিদের যত্নে মধুমাস জ্যৈষ্ঠের শুরুতেই গাছে গাছে রাঙিয়ে উঠছে আম। থোকা থোকা সবুজ কাঁচা এ আমে প্রাণ জুড়াবে যে কারো। গোপালভোগ, রানী পছন্দ, খিরসাপাত, লক্ষণভোগ সহ এমন বাহারি নামজাত ও স্বাদের আম রয়েছে রাজশাহীর বাগানগুলোতে।
ফল গবেষণা কেন্দ্র বলছে মে মাসের শেষ সপ্তাহে দুটি ও প্রাকৃতিক উপায়ে পরিপুষ্ট অধিকাংশ জাতের আম সংগ্রহ হবে জুনের প্রথম সপ্তাহে। তাই আমে কৃষকের সঠিক মূল্য ও ভোক্তার অধিকার নিশ্চিতে আম নামাতে এলাকা ভিত্তিক সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। কৃষকরা মেসিউট আমটা পারতে পারছে এবং বাজারে সঠিক সময়ে তারা ছাড়ছে। অসময়ে যে আমি ইচ্ছা করলে এখন দাম ধরার জন্য আমি একটা ইনমেসিউট আম, আমি অপরিপক্ক একটা আম পারবো, এতে ওষুধ প্রয়োগ করে পাকাই বাজার, এটি করা হয় নাই। কয়েক বছরের মতো নির্ধারিত তারিখে ঢালাওভাবে আম নামানোর সিদ্ধান্ত না থাকায় লোকসানের শঙ্কা নেই চাষিদের। তাই এবছর এলাকা ভিত্তিক সময় নির্ধারণে আম থেকে লাভের আশা বেশি করছেন চাষিরা। যখন যে আম পাকবে তখন সে আম ভাঙবো, তাতে আমাদেরও লাভ হবে, ক্রেতারাও আম খায় উপকৃত হবে। সরকার যে নির্ধারিত করে দিয়েছে তাদের এবার আমরা খুবই খুশি এবং আমাদের দুই পাশে হবে। আর ফল গবেষকরা বলছেন প্রাকৃতিকভাবে আম পাকার সময় মেনে আম কিনলে ও খেলে ঠকবে না ক্রেতা। কার পরে কোনটা আম আসবে এটা সামন সম্মুখ একটু ধারণা যদি থাকে তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই গোপালভোগের সময় ল্যাংড়া বা ফজলি আমরা দেখলেও আমরা কিনবো না। তাহলে যারা অসৎ তাহারা কিন্তু এই অসৎ কাজটি করার সাহস পাবে না। জেলা ফল গবেষণার দেয়া তথ্য মতে চলতি বছর 17,000 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মৌলভীবাজারে ফসল সংগ্রহোত্তর অপচয় হ্রাস ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আকবরপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সভাকক্ষে সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাহবুব আহমেদ। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা সহ কৃষক, ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের 50 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই ময়মনসিংহে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। অনুমোদন ছাড়াই আবাসিক এলাকা ও ফসলি জমিতে স্থাপন করা এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পরিবেশ দূষণ ও অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের প্রতিবেদন। ময়মনসিংহের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমি ও আবাসিক এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ইটের ভাটা। নিয়মনীতি না মেনে স্থাপিত এসব ইট ভাটার কারণে ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। অবাধে কাঠও পোড়ানো হচ্ছে অনেক ইট ভাটায়। ভুক্তভোগীরা জানান, ইট ভাটার কালো ধোঁয়ায় ফসলি জমির উৎপাদন এবং ফলজ গাছের ফলন কমে গেছে আশঙ্কাজনক হারে। গাছগাছালির পাতা হুতা থাকতো, খুব সুন্দর থাকতো, এখন তো এই বাজে কিছু হইতো। এখন এই খোলাতে মনে হয় কিছুটা ফসলের উৎপাদন কমে গেছে। ইট খোলার মধ্যে তো আসলে সম্ভাবনা কাঠ পোড়া নিষেধ, তাইলেও কিছু কিছু ফুরে। বায়ু দূষণ হচ্ছে, এক ধরনের অসুস্থকর লাগতেছে। ইটভাটার মালিক স্বীকার করলেন, অনুমোদন ছাড়াই বছরের পর বছর ইট পোড়ানোর কথা। ছাড়পত্র দেওয়া কোন ডাটা আছে? অপরের ডাটা নাই, আমার ডাটা নাই। সবাই তো চালাইতেছে, আমি একা চালাইতেছি। কোন রাত পাইবেন আছে। পরিবেশ দূষণ রোধে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে বলে জানালেন প্রশাসনের কর্মকর্তারা। গাছ কাটছে এবং গাছ পোড়াচ্ছে, যেটি ইটভাটা আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছি। অবৈধ যদি ইটভাটা থাকে, ড্রাম চিমনি থাকে, তো আমাদের মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এটা চলমান আছে এবং আমরা এই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। পরিবেশ অধিদপ্তরের হিসেব অনুযায়ী ময়মনসিংহ জেলার 253টি ইটভাটার মধ্যে 142টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। বড় ধরনের সূচকের পতন এবং দর হারানোর মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের গত সপ্তাহের লেনদেন। সপ্তাহ ব্যবধানে ডিএসএক্স সূচক হারিয়েছে 96 পয়েন্ট এবং বাজারের লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দামই কমেছে। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান সূচক ডিএসইএক্স 36 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,460 পয়েন্টে। এদিন বাজারে হাতবদল হয় 550 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। পরদিনও বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। মঙ্গলবার ডিএসইএক্স এর 7 পয়েন্ট যোগ হলেও লেনদেনের পরিমাণ তেমন বাড়েনি। বুধবার লেনদেন কিছুটা বেড়ে 684 কোটি টাকা হলেও প্রধান সূচক কমে 6 পয়েন্ট। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইএক্স 30 পয়েন্ট কমে দাঁড়ায় 5,399 পয়েন্টে।
এছাড়া 7 দিনের ব্যবধানে বাছাই সূচক ডিএসসি 30 কমে 32 পয়েন্ট এবং সরিয়া সূচক ডিএসসিএস কমেছে 18 পয়েন্ট। গত সপ্তাহে দরবারের শীর্ষে ছিল নর্দার্ন জুট, লিব্রা ইনফিউশন, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া ইন্স্যুরেন্স এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে দর হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল ফার ইস্ট ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড লিজিং। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 333টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 103টির, কমেছে 202টির এবং অপরিবর্তিত ছিল 26টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল বিজ্ঞাপনের প্রসারে নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে চালু করা হলো রিড টকন। মোবাইল ফোন অপারেটর রবির উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। ডিজিটাল বিজ্ঞাপনের সুবিধা গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে এটি কাজ করবে বলে আশা করা হয়। অনুষ্ঠানে রবি আজিয়ারেটর, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাবুদ্দিন আহমদ, রবি ডিজিটাল সার্ভিসের ভারপ্রাপ্ত কান্ট্রি হেড দেওয়ান নাজমুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যেই কাগজপত্রহীন অবৈধ অভিবাসী গ্রেপ্তারের রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এর তথ্য বিবরণীতে বলা হয়, গেল 100 দিনে অবৈধভাবে বসবাসের অভিযোগে 41,000 অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যা 2016 সালের একই সময়ের তুলনায় 37.6% বেশি। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলো রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের বহিষ্কার সহ একের পর এক অবৈধ অভিবাসী বিরোধী পদক্ষেপ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প, যার ফলে কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তারের রেকর্ড গড়েছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই বিভাগ। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে 22 এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে কাগজপত্রহীন 41,318 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 2016 সালের একই সময়ে যার সংখ্যা ছিল 30,028 জন। গ্রেপ্তারকৃতদের 75%ই হত্যা, যৌন হয়রানি এবং মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নির্বাহী আদেশের পর প্রতিদিন গড়ে 400 জনেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। নির্দিষ্টভাবে বলতে না পারলেও মানবাধিকার আইনজীবীরা বলছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে দক্ষিণ এশীয় সংখ্যা উপেক্ষা করার মতো নয়। গেল বছরের চেয়ে এবার অনেক বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। আবার কেউ কেউ অনেক বছর ধরে এখানে বসবাস করছে। এই দেশে তাদের পরিবার পরিজন রয়েছে, তারা কমিউনিটিতে বিভিন্নভাবে অবদানও রাখছে, তারাও এই সমাজের অংশ। আমি মনে করি ঢালাওভাবে এই ধরনের অভিযান বন্ধ করা উচিত। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ধরপাকড় ও বহিষ্কার নিয়ে চরম আতঙ্কে বাংলাদেশি কমিউনিটি। বাঙালি কমিউনিটির ভিতরে একটা হালকা আতঙ্ক বিরাজ করছে, এটা স্বাভাবিক, কারণ কারো পেপার আছে, কারো নাই, কেউ পলিটিক্যাল আশ্রয়ের উপরে আছে। সবকিছু মিলিয়ে যারা লিগ্যাল ইললিগ্যাল যাই বলেন, অনেকেরই আত্মীয় স্বজন থাকে এই দেশে বসবাস করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পরে শুনতেছি লোকজন বয়ে বাসা থেকে বের হচ্ছে না, আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, তো জানি না পরে ভবিষ্যতে কি হবে। অবৈধভাবে বসবাসকারীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সেক্রেটারি জন ক্যালি। আর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক থমাস ডি হোম্যান। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে নতুন 10টি নিউক্লিয়ার ওয়াটার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। 2022 সালের মধ্যে এগুলো কার্যক্রম শুরু করার লক্ষ্যে রয়েছে ভারত সরকারের। এই প্ল্যান্টগুলো থেকে 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্ল্যান্টগুলো পরিবেশ বান্ধব জ্বালানি তৈরিতে সক্ষম হবে, পাশাপাশি সৃষ্টি হবে নতুন 33,000 মানুষের কর্মসংস্থান। এই নিউক্লিয়ার প্ল্যান্টগুলো স্থাপনে $1,100 কোটি ব্যবসার দ্বারের উন্মোচন হবে বলেও জানায় কর্তৃপক্ষ। বর্তমানে দেশটিতে 22টি নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে, যেখান থেকে 6,780 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। রফতানি এবং অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় বছরের প্রথম প্রান্তিকে জাপানে প্রবৃদ্ধি হয়েছে 2.2%। এ হার গেল দশকের সর্বোচ্চ। দেশটির সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী গেল বছরের একই সময় এ হার ছিল 1.7%। মূল্যস্ফীতি 2% ঘরে রাখতে পর্যন্ত নানা পদক্ষেপ নেওয়া হলেও কোনোটাই কাজে আসেনি। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অব জাপান বলছে,
প্রবৃদ্ধি বাড়ায় চলতি বছরই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। প্রবৃদ্ধির এ হার ইউরোজোনের এবং যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। সৌদি আরবে জ্বালানি তেলের অভ্যন্তরীণ উত্তোলন বাড়াতে যুক্তরাষ্ট্রের কয়েকটি ফার্মের সাথে চুক্তি করেছে দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো। দেশটির গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মার্কিন কোম্পানি স্লামবার্জার, হলিবার্টন, বেকার হাগস এবং ওয়েদারফোর্ডের সাথে চুক্তি করেছে সৌদি আরামকো। বিশ্লেষকরা বলছেন এ চুক্তির মধ্য দিয়ে জোরদার হবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ। জ্বালানি খাত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন 2021 সালের মধ্যে 70% করতে 2015 সালে একটি স্কিম চালু করবে সৌদি সরকার। 2030 সালের মধ্যে জ্বালানি রপ্তানি খাত ছাড়াও এ প্রকল্পের আওতায় 5 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রয়েছে দেশটির সরকারের। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। 46 বছরে বৈধ পথে দেশে আমদানি হয়নি কোনো স্বর্ণ, ব্যাগেজ রুলের স্বর্ণ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা, দাবি ব্যবসায়ীদের। চোরাচালানেই চলছে ব্যবসা, বলছে শুল্ক গোয়েন্দারা। বাজেটে সহজ শর্তে ঋণ সুবিধা সহ বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যবসায়ীদের। প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সপ্তাহখানেকের মধ্যেই পাকতে শুরু করবে রাজশাহীর আম, বাগানে বাগানে চলছে শেষ মুহূর্তে পরিচর্যা। জাতভেদে আম নামানোর ভিন্ন ভিন্ন সময় নির্ধারণে খুশি চাষি। এবং ময়মনসিংহের আবাসিক এলাকা ও ফসল জমিতে অসংখ্য ইটভাটা, মারাত্মক পরিবেশ বিপর্যয়, দায়সারা উত্তর পরিবেশ অধিদপ্তরের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।